আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের ক্লাসে আমরা শিখে নিব কি আ টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স, রাইট? এখানে গল্পের নামটা দেখে আমরা বুঝতে পারছি যে আ টেল অফ টু সিটিজ। টেল মানে কি? গল্প। অফ টু সিটিজ মানে দুইটা শহরের গল্প, যেটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা, রাইট? এই দুইটা শহর কি, রাইট? এই দুইটা শহর হচ্ছে লন্ডন এবং প্যারিসকে ঘিরে লেখা। এবং সে সময় কী হয়েছিল? বিফোর অ্যান্ড ডিউরিং ফ্রেঞ্চ রেভলিউশন, মানে যে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল সে বিপ্লবের আগের মুহূর্ত এবং সেই মানে বিপ্লব চলাকালীন মুহূর্তের উপর ডিপেন্ড করে আজকের এই নোবেলটি লেখা কি আ টেল অফ টু সিটিজ। আমরা জানি যে প্রত্যেকটা সাহিত্যকর্মের পেছনেই থাকে একটা সমাজ, মানে তুমি পুনর্গঠন বলতে পারো, সমাজের চিত্রও বলতে পারো, মানে একটা সমাজকে ঘিরেই প্রত্যেকটা লেখা থাকে। হ্যাঁ, তেমনই আজকের লেখাও সে সময়ের দুইটা শহরের বেশ কিছু সিমিলারিটি ছিল এবং কি কি সমস্যাগুলো ছিল সেটা একটা নোবেলের মাধ্যমে বিভিন্ন চরিত্র কে ফুটিয়ে তোলার মাধ্যমে এটা ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নোবেলের থিমটা কি? থিমটা আমরা একেবারে গল্পের শেষে গিয়ে জানবো। যদি আমরা প্রথমে গল্পটা দেখে নিই তাহলে কী হবে, থিমটা লাস্টে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এখানে যখন এই নোবেলটা শুরু হচ্ছে, তো সেটা হচ্ছে গিয়ে একজন দ্য ফ্রেঞ্চ ডক্টর ম্যানেট বলতে, ওনার নাম অ্যাকচুয়ালি ডক্টর আলেকজান্ডার ম্যানেট। তো আমরা ম্যানেট দেখে বুঝতে পারছি উনি একজন সিনিয়র পার্সন, রাইট? আর উনি একটা নোবেল প্রফেশন, একজন ডক্টর মানুষ। বাট ওনাকে কী করা হয়েছে? উনি ফ্রান্সের, তো ওনাকে কী করা হয়েছে? 18 ইয়ার্স, 18 বছর ইমপ্রিজনমেন্ট করা হয়েছে, জেলে বন্দি রাখা হয়েছে। কোথায়? বাস্তিল দুর্গ। আমরা বাস্তিল দুর্গর কথা কিন্তু পড়েছি, তাই না? কোথায় এটা? প্যারিস বা ফ্রান্সের বাস্তিল দুর্গতে তাকে বন্দি রাখা হয়েছে। কিন্তু তাকে কেন বন্দি রাখা হলো? তার সমস্যা কি ছিল? একজন ডক্টরকে এভাবে 18 বছর রাখা হয়েছে। আমরা আস্তে আস্তে সে বিষয়গুলো জানবো। তো আমরা গল্পের শুরুতে দেখতে পাচ্ছি যে জার্ভিস লরি, উনি হচ্ছেন এই যে ডক্টরের কি ফ্রেন্ড। উনি আসছেন ডক্টরের মেয়ে যে লুসি ম্যানেটের কাছে। লুসি ম্যানেট আমাদের গল্পের কেন্দ্রীয় হিরোইন অফ দিস নোভেল, এই গল্পের নায়িকা। তো লুসি ম্যানেট হচ্ছে ডক্টরের মেয়ে। তো এবার জার্ভিস লরি আসছেন লুসি ম্যানেটের কাছে, মানে তার আঙ্কেল হচ্ছে আর কি। এসে বলছে যে লুসি ম্যানেট যখন 2 বছর বয়স তখন কিন্তু তার মা মারা গিয়েছেন এবং তারপরে তার বাবা হচ্ছে 18 বছর ধরে জেলে আছেন। তো লুসি ম্যানেটকে আমরা এখানে একজন অনাথ বা ইয়াতিম এরকমভাবেও বলতে ট্রিট করতে পারি আর কি। তো সেই লুসি ম্যানেটকে জার্ভিস লরি এসে বলছে যে লুসি ম্যানেট, তোমার বাবা এরকম বেঁচে আছেন, উনি আছেন হচ্ছে গিয়ে তোমার ফ্রান্সে। তো এখানে একটু বলে রাখি যে লুসি ম্যানেট ফ্রান্সেই জন্মগ্রহণ করেছিল, বাট ওর বাবা তো অ্যারেস্টেড, মাও মারা গেছে, তখন সে বড় হয়েছে কোথায়? গ্রো আপ হয়েছে লন্ডনে। এবার লুসি ম্যানেট এই মুহূর্তে আছে লন্ডনে এবং জার্ভিস লরি বলছে চলো আমরা ফ্রান্সে গিয়ে তোমার বাবাকে নিয়ে আসি। তো এই মুহূর্তে ওনারা তার বাবাকে গিয়ে কোথায় পাবে জানো? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্নেস্ট ডিফার্জে আর ম্যাডাম ডিফার্জে, ওরা হচ্ছে একটা ডিফার্জ ফ্যামিলি। ওরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ, রাইট? হাজব্যান্ড ওয়াইফ। এবং এরা দুজনই ছিল ডক্টর ম্যানেটের তারা সার্ভেন্ট। তো ডক্টর ম্যানেট যখন জেল থেকে ফ্রি হয় তখন তারাই সেভ করেছিল আর্নেস্ট ডিফার্জে, তার নিজের কাছে রেখেছিল ডক্টর ম্যানেটকে এবং তাকে একটা সরাইখানা বা ডক্টর আর্নেস্ট ডিফার্জেদের কিন্তু একটা কী ছিল, মানে এটা বলতে পারো তুমি ড্রিঙ্ক বা প্রচুর মদ পান করে এরকম যে প্লেসটা ইন টাইপের, সেইখানে রাখা হয়েছিল ডক্টর ম্যানেটকে। এবং উনি যখন ওনাকে গিয়ে জার্ভিস লরি আর লুসি ম্যানেট দেখেন সেই বিল্ডিংয়ের দোতলা একটা অন্ধকার কুঠুরিতে বসে তিনি জুতো সেলাই করছেন, রাইট? তো ওনারা লুসি ম্যানেট তার বাবাকে এভাবে অবস্থায় দেখে হতভম্ব যে তার বাবা একজন বড় ডাক্তার, বাট উনি জুতো সেলাই করছেন কিন্তু কেন? তো বিষয়টা হলো যে ওনাকে যখন জেলে রাখা হয়েছিল, জেলে কিন্তু তাকে একজন ডক্টর মানুষকে দেখো জুতো সেলাই করানো হয়েছিল এবং সে অভ্যাসটা সে ছাড়তে পারছে না এবং সে এখন কিন্তু মেন্টালি ফিট না, সে এখন অ্যাবনর্মাল এবং আগের হচ্ছে গিয়ে সে হচ্ছে এখনও জুতো সেলাই করে যাচ্ছে। তো জার্ভিস লরি বললো যে লুসি ম্যানেট, এই অবস্থায় তুমি পারো তোমার বাবাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে, তার যদি তুমি ভালো করে সেবা শুশ্রূষা করো তাহলে তোমার বাবার স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। তো লুসি ম্যানেট তার বাবাকে প্রচুর সার্ভ করলো এবং তার বাবা হচ্ছে সুস্থ হলো এবং তার স্মৃতিশক্তি ফিরে পেলো। লুসি ম্যানেটকেও চিনতে পারলো। তো তাকে চিনতে পারে আরেকটা ইয়া ছিল, মানে
লক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে যে তার ওয়াইফ মানে ডক্টর ম্যানেটের ওয়াইফ লুসি ম্যানেটের মায়ের হচ্ছে গিয়ে চোখের কালারটা ছিল ব্লু কালার আর হেয়ার ছিল গোল্ডেন কালার, এবং লুসি ম্যানেটেরও সেটাই ছিল, মিল ছিল। এ থেকে কিন্তু সে তার মেয়েকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিল। তো এবার হচ্ছে গিয়ে লুসি ম্যানেট হচ্ছে তার বাবাকে ফিরে নিয়ে আসলো লন্ডনে এসে তার বাবার সঙ্গে তার ভালোই দিনকাল যাচ্ছে, এবং তারও আরও 5 বছর পরে যে আবার হচ্ছে এই যে পরের চ্যাপ্টারটা শুরু হয় সেখানে আমরা একজনের এন্ট্রি দেখব। তিনি হচ্ছেন চার্লস ডার্নে, রাইট? আর ইনিই হচ্ছেন আমাদের গল্পের হিরো অফ দিস নোভেল, চার্লস ডার্নে। তো চার্লস ডার্নেটা কে, ওনার সম্পর্কে একটু বলে রাখি। উনি হচ্ছেন ফ্রান্সের একটা রাজ পরিবারের ছেলে। এই যে আমরা এখানে মার্কুইস এভারমন্ট দেখতে পাচ্ছি, এভারমন্ট পরিবারের ছেলে। এভারমন্ট হচ্ছে মার্কুইস এভারমন্ট, উনি হচ্ছেন চার্লস ডার্নের চাচা। তার হচ্ছে ভাতিজা হলো গিয়ে চার্লস ডার্নে। তো চার্লস ডার্নে কি ছিল, মানে রাজ পরিবার ওখানে ওই সময় যে অ্যারিস্টোক্রেসি ছিল তাদের মধ্যে, তারা হচ্ছে মানে সাধারণ লোকজনের কীভাবে শোষণ নির্যাতন করতো। বাট চার্লস ডার্নে ছিল তার বিপরীত, সে কিন্তু চাইতো যে সাধারণ মানুষ মানে ফ্রি থাকবে, তারা এভাবে চেইনে আবদ্ধ থাকবে না। সে ছিল সম্পূর্ণ তাদের চেয়ে উল্টো, যার কারণে তাকে কিন্তু সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল এবং সে লন্ডনে আশ্রয় নিয়েছে। বাট লন্ডনে যখন সে আশ্রয় নিয়েছে, লন্ডন ভাবছে কি যে চার্লস ডার্নে তো একটা এভারমন্ট ফ্যামিলির ছেলে, সে হচ্ছে গিয়ে আমাদের এখানে স্পাইগিরি করছে নিশ্চয়, সে সব এখানে থেকে সমস্ত গোপন তথ্যগুলো তার এভারমন্ট ফ্যামিলিকে সে প্রচার করছে, আমেরিকা এবং লন্ডনে সব কথা। এই কারণে তাকে কিন্তু তোমার অ্যাটাক করা হয় এবং তাকে ধরে তোমার জেলবন্দি করা হয়। তো আদালতে যখন তার বিচার উঠেছে, এই সময় তার বিপক্ষে সাক্ষী দিয়েছে এই যে জন বার্সাদ এবং আরও একজন, তারা আবার হচ্ছে চার্লস ডার্নেরই ফ্রেন্ড। তো এই সময় চার্লস ডার্নেকে বাঁচানোর জন্য তার পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার স্ট্রাইভার। তো তার পক্ষের আইনজীবী তার জন্য যা করার সেটা তো করছেন। এবার লুসি ম্যানেট এবং ডক্টর ম্যানেট যেহেতু একবার শোষিত হয়েছেন, জেলেবন্দি হয়েছেন, উনি শোষিতর যন্ত্রণা বোঝেন, সে থেকে উনিও চাইলেন যে আমি চার্লস ডার্নের পাশে দাঁড়াবো। এবং লুসি ম্যানেট এবং তার বাবা হচ্ছে গিয়ে চার্লস ডার্নেকে মানে ফ্রি করার জন্য যথেষ্ট তার ফেভারে লড়াই করেছেন আর কি, এবং চার্লস ডার্নে সেখান থেকে ফ্রি হলো কি করে। আরেকটা আমরা এখানে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, সিডনি কার্টনের এন্ট্রিটা হলো, এবং সিডনি কার্টন খুব মজার বিষয় হলো দেখতে সেম টু সেম চার্লস ডার্নের মতো। তো উনি যখন এসে হাজির, তখন বিচারক কিন্তু আর বুঝতে পারছেন না যে কে হচ্ছে চার্লস ডার্নের, কে সিডনি কার্টন। এ থেকে এই কেসটা কি হলো, শিথিল হয়ে গেল এবং চার্লস ডার্নের সেখান থেকে ছাড়া পেল। সেখান থেকে ছাড়া পেয়ে এবার আমরা একটা জিনিস অবজার্ভ করবো যে এখানে যে 3 জন ব্যক্তি রয়েছে, চার্লস ডার্নে, সিডনি কার্টন আর হচ্ছে মিস্টার স্ট্রাইভার, এরা 3 জনই লুসি ম্যানেটের প্রেমে পড়ে যায়। লুসি ম্যানেট একটা সুন্দরী মেয়ে। ইভেন সিডনি কার্টন তোমার একটা চাঁদনি রাতে তোমার চার্লস ডার্নের সঙ্গে গল্প করে এবং সেখানে গল্পের মাধ্যমে বলে যে লুসি ম্যানেট তো খুব সুন্দর, তোমার কাছে কখনো এরকম মনে হয় না, বা মানে লুসি ম্যানেটের প্রতি তার কোনো আগ্রহ আছে কিনা সেটা সে ওইখান থেকে বুঝে নেয় আর কি। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখি যে আমাদের গল্পের নায়িকা অ্যাকচুয়ালি কাকে পছন্দ করেন, উনি পছন্দ করেন চার্লস ডার্নিকে, কারণ তার কাছে মনে হয়েছিল চার্লস ডার্নে অনেক ভালো একটা ছেলে। আর সিডনি কার্টন ভালো ছিল, বাট সে প্রচুর পরিমাণে মানে ড্রিঙ্কিং করে আর কি, মদ্যপান করে। তো সে থেকে চার্লস ডার্নেকে আমাদের লুসি ম্যানেট পছন্দ করলেন এবং তাদের ভালোবাসার পরিসমাপ্তি তাদের বিয়ের মাধ্যমে হলো। তো যখন চার্লস ডার্নে লুসি ম্যানেটের বাবাকে জানালেন যে আমি আপনার মেয়েকে পছন্দ করি, আপনার মেয়েও আমাকে লাইক করে, তো সেই ক্ষেত্রে আমাদের বিয়ের ব্যবস্থা করা হোক। তো তাদের বিয়ের ব্যবস্থাও করা হলো। তবে এখানে আইরনিক্যালি একটা ঘটনা ঘটলো কি, তাদের বিয়ের দিন সকালে চার্লস ডার্নের পরিচয় সম্পর্কে তার বাবা ডক্টর আলেকজান্ডার ম্যানেট জানতে পারেন। তো তার পরিচয়টা কি, তার পরিচয় হচ্ছে যে এভারমন্ট ফ্যামিলির সে ছেলে। আর ডক্টর আলেকজান্ডার ম্যানেট কেন জেলবন্দি ছিল, রাইট? এবার আসি, ওনাকে যে এভারমন্ট ফ্যামিলি তারা ছিল অত্যাচারী, এবং তারা যে ম্যাডাম ডিফার্জে, এই পরিবারের শুধু ম্যাডাম ডিফার্জে ছাড়া যতগুলো ফিমেল সদস্য রয়েছিল তাদেরকে সবাইকে ফিজিক্যালি সেডিউস করা হয়েছিল এবং তারপরে তাদেরকে কিল করা হয়েছে, এবং ওই পরিবারের সমস্ত মেল পার্সনকেও কিল করা হয়েছে। নিষ্ঠুরতা, মানে তারা যথেষ্ট ক্রুয়েল ছিল। এবং ওই ফ্যামিলির যে মেয়েদেরকে সেডিউস করা হয়েছিল, সেরকম একটা মানে অপহরণকৃত মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছিল ডক্টর ম্যানেটের কাছে, এবং ডক্টর ম্যানেট যখন তার মানে নির্যাতিতের পক্ষে রেফারেন্স দিয়েছিলেন, তখন তাকে এভারমন্ট ফ্যামিলি কী করেছিল, বাস্তিল দুর্গে আটক করে রেখেছিল 18 বছর ধরে। তো সেই আবার এভারমন্ট ফ্যামিলির ছেলের সঙ্গেই তার মেয়ের বিয়ে হচ্ছে, মানে ভাগ্যের একটা নির্মম পরিহাস কিন্তু আমরা এখানে অবজার্ভ করতে পারছি। তো এটা অবজার্ভ করে তোমার ডক্টর ম্যানেট অসুস্থ হয়ে পড়েন এবং তিনি 9 দিন টানা অসুস্থ থাকেন।
তবে হ্যাঁ, লুসি ম্যানেটের সেদিন বিয়েটা হয়েই যায় চার্লস ডার্নের সঙ্গে। ইভেন তারা বিয়ের পরে হানিমুনেও যায়, ঘুরে আসে, তাদের একটা ভালো মানে তোমার মানে ভালো একটা সম্পর্ক, রোম্যান্স সব কিছুই তাদের মধ্যে রয়েছে। তাদের একটা মেয়েও এর মধ্যে জন্মগ্রহণ করে, যাকে আমরা লিটিল লুসি বলে জানি। তো এরকম তাদের সব কিছুই ঠিকঠাক চলছিল। এবার আমরা আসি যে এই যে আর্নেস্ট ডিফার্জে আর ম্যাডাম ডিফার্জে এরা কী করতেছিল, এরা একসময় কিন্তু অনেক শোষিত হয়েছে। এবার ফ্রান্সের অবস্থা 5 বছর পরে কি হলো, তোমার হচ্ছে 1789 সালে এসে যখন ফ্রেঞ্চ রিভলিউশন হলো, তখন জনগণ আর অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির যে দ্বন্দ্বের ফলে কি হলো, জনগণ এখানে জয়ী হলো এবং এই যে বাস্তিল দুর্গটা জনগণের নিয়ন্ত্রণে চলে আসলো এবং তারা অ্যারিস্টোক্রেট ফ্যামিলিকে সেমভাবে নির্যাতন করা শুরু করলো। তারাকে যেখানে পায় সেখানে ধরে জবাই করে, হত্যা করে, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে লাগলো। তো এখানে ম্যাডাম ডিফার্জে সেই কিন্তু একটা প্রচুর মানে রক্তপিপাসু হয়ে উঠলো আর কি, কারণ তার ফ্যামিলিকে কি করা হয়েছে, সবাইকে হত্যা করা হয়েছে এবং সে প্রতিশোধ নিতে চায়, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাই। আরেকটু বলে রাখি মার্কুইস এভারমন্ট সম্পর্কে। মার্কুইস এভারমন্ট তো একজন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির, তো সে খুবই নির্যাতন করতো আর কি জনগণের উপর। তো ও যখন একবার ফ্রান্সের রাজদরবারে যায়, তো তাকে ভালো মতো ট্রিট করা হয় না, তার কথাগুলো ফ্রান্সের রাজা ভালো করে শোনে না, তো সে মন খারাপ করে ফিরে আসে। সে যখন ঘোড়ার গাড়িতে করে ফিরে আসতেছিল, তখন কি হয়েছিল, তখন হচ্ছে গিয়ে তোমার একটা ছোট শিশুকে তার ঘোড়ার গাড়ির নিচে চাপা দিয়ে ফেলেছিল এবং সে যে শিশুটা মারা গেল, তো তার একটা মিনিমাম সিম্প্যাথিটুকু তার প্রতি কাজ করেনি, মানে কতটা নিষ্ঠুর ক্রুয়েল হলে হয়। আর সে শিশুর বাবা মা কত কান্না করছে, যেটা নর্মালি করবে, বা পুরো সমাজ সে শিশুটার দিকে, বাট এভারমন্ট সেদিকে কোনো কর্ণপাতই করেনি। সে রাতে এসে যখন চার্লস ডার্নেকে ডিনারের সময় তাদের সঙ্গে কথোপকথন হচ্ছিল, চার্লস ডার্নে কিন্তু বারবার বলছিল যে আমি যখন ক্ষমতায় যাব, আমি ক্ষমতা পেলে কিন্তু আমি তোমাদের মতো এরকম মানুষের উপর নির্যাতন করব না, বরং এভারমন্ট ফ্যামিলির যত সম্পত্তি রয়েছে আমি সব সম্পত্তিগুলো কি করব, সাধারণ মানুষের জন্য বিলি করে দিব, মানে সাধারণ মানুষকে আমি দিয়ে দিব আর কি, সাধারণ মানুষের স্বার্থে আমি স্পেন্ড করব। তো এইভাবে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তোমার মার্কুইস এভারমন্টের যখন চার্লস ডার্নেকে পছন্দ হয় না, তখন সে তাকে ওখান থেকে বিতাড়িত করে দেয়। তবে মার্কুইস এভারমন্টকে হত্যা করা হয়েছিল একটা চাকু দিয়ে, এবং সেখানে লেখা ছিল, একটা চিঠি দেওয়া ছিল, সেখানে লেখা ছিল জেমস। তো জেমস বলে একজন কিন্তু তাকে কী করেছিল, ওখানে তাকে হত্যা করেছিল। এভাবে তার চ্যাপ্টারটা ক্লোজ হয়। তো এবার মার্কুইস এভারমন্টের ভাই আর হচ্ছে গিয়ে মার্কুইস এভারমন্ট এরা সবাই যখন মারা যায়, এবার ম্যাডামে ডিফার্জের করলো কি, যে এখন তো আমরা কি হয়েছি, সাধারণ জনগণের জয় হয়েছে, আমরা এখন তাদেরকে মেরে ফেলবো। তো সেই সময় তাদের যে জন বারসাদ, সে হচ্ছে গিয়ে চার্লস ডার্নের সার্ভেন্ট। তো যেহেতু সে এভারমন্ট ফ্যামিলির একজন সার্ভেন্ট, এবার তারা সার্ভেন্টকেও ছাড়ে না, সার্ভেন্টকেও অ্যারেস্ট করে। তো সার্ভেন্টকে মেরে ফেলবে। তো চার্লস ডার্নি এটা শোনার পরে সে লন্ডন থেকে কী করলো, এবার ফ্রান্সে গেল কাকে বাঁচাতে, জন বারসাদকে বাঁচাতে, যে কিনা একবার তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। তারপরেও তার সার্ভেন্টকে সে বাঁচানোর জন্য লাইফের রিস্ক নিয়ে গেল, এবং সেটাই হলো, তার সেখানে লাইফ রিস্ক হলো, তাকে অ্যারেস্ট করা হলো। তো তাকে যখন অ্যারেস্ট করা হলো, তখন হচ্ছে গিয়ে ডক্টর ম্যানেট ভাবলো যে আমার মেয়ে তো এখন বিধবা হয়ে যাবে, কারণ তাকে মেরে ফেলবে। তখন ডক্টর ম্যানেট, লুসি ম্যানেট আর হচ্ছে লিটিল লুসি, এরা সবাই হচ্ছে ফ্রান্সে গেল। এবং ডক্টর ম্যানেট যেহেতু সেখানে শোষিত নির্যাতিত ছিল এবং শোষিতদের দলের একজন ছিল, সে যখন রিকোয়েস্ট করলো, তখন তাকে কিন্তু সম্মান করা হয়েছিল এবং তার রিকোয়েস্টটা রাখা হয়েছিল। তার রিকোয়েস্টটা রেখে চার্লস ডার্নেকে সেখান থেকে জেলবন্দি থেকে মুক্ত করা হয়, বাট সেই রাতে আবারও তাকে তো নতুনভাবে জেলে বন্দি করা হয়। তো এমন সময় আবারও এন্ট্রি ঘটে সিডনি কার্টনের। তো সিডনি কার্টন ভাবলো যে এবার তো চার্লস ডার্নেকে মেরেই ফেলবে, চার্লস ডার্নেকে মেরে ফেলবে, এবং এমনকি লুসি ম্যানেট আর লিটিল লুসিকেও মেরে ফেলা হবে। এই কথাগুলো কিন্তু সে গোপনে ম্যাডাম ডিফার্জের বাসা থেকে শুনেছিল। এখন সে ভাবলো যে লুসি ম্যানেটকে আমি বিয়ে করতে পারিনি, ঠিক আছে, বাট লুসি ম্যানেটকে তো আমি পছন্দ করি। এবং লুসি ম্যানেটের বিয়ের দিন সিডনি কার্টনের সঙ্গে তার কথা হয়েছিল, সেখান থেকে সে বুঝতে পেরেছে যে সিডনির প্রতি লুসি ম্যানেটেরও একটা সিম্প্যাথি রয়েছে। সেই ক্ষেত্রে সে তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য এবার নিজের লাইফ রিস্ক নিল, এবং সে হচ্ছে গিয়ে চার্লস ডার্নি সিডনি আর হচ্ছে লুসি ম্যানেট আর তার মেয়েকে সেখান থেকে পালাতে হেল্প করলো। এবং সিডনি কার্টন কি হলো, মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিল। এবং সিডনি কার্টনকে যেভাবে মেরে ফেলা হয়েছিল, এটা তো শুনলে তোমরা অবাক হয়ে যাবা। ঠিক আমরা যেভাবে পাঠা বলি দিই যে একটা
একটা তোমার হচ্ছে যে একবারে কি করি পুরো মানে বডি আর মাথাটাকে দ্বিখণ্ডিত করা হয়ে যায়, সেম সিস্টেমে সিডনি কার্টুনকে মেরে ফেলা হয়েছিল। তো এখানে আমরা আরেকটি জিনিস দেখবো যে ম্যাডাম ডিফার্জের সঙ্গে এখানে যে মিস প্রস, এ হচ্ছে লুসি ম্যানেটের একটা সার্ভেন্ট এবং সে খুব লয়াল সার্ভেন্ট, মেইড সার্ভেন্ট আর কি। তার সঙ্গে ম্যাডাম এডিফার্জের কথা কাটাকাটি হয় এবং হাতাহাতিও হয়। এক পর্যায়ে ম্যাডাম এডিফার্জের বন্ধুকে ম্যাডাম এডিফার্জের গুলিতে নিজেই সে মানে নিহত হয় আর কি সেখানে, এবং মানে এখানে মিস প্রসের একটা ভালো অবদান রয়েছে। আর মিস প্রসের ভাই হচ্ছে জন বারসাদ, তাহলে জন বারসাদকে যেহেতু চার্লস ডার্নে সেভ করেছে, তাহলে এখানে চার্লস ডার্নের পরিবারকে সেভ করার জন্য সেও কিন্তু ম্যাডাম এডিফার্জের সঙ্গে তার হাতাহাতি হয় এবং ম্যাডাম এডিফার্জে কিন্তু এখানে মৃত্যুবরণ করে। তো এই গল্পতে আমরা যেটা লাস্টে দেখলাম যে ঠিক আছে লুসি ম্যানেট তার বাবাকে ফিরে পেয়েছে, তার হাজব্যান্ডকে পেয়েছে, তার মেয়েকে পেয়েছে, সবাই তার বেঁচে গেল, বাট খুব করুণ মৃত্যু হয় সিডনি কার্টুনের দিয়ে। এভাবে এই নোবেলটা এখানে শেষ হয়। তো চলো এবার আমরা নোবেলটার থিমগুলো দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই নোবেলটা কেন লেখা হয়েছে, কী থিমগুলো মেন করা হয়েছে, রাইট? দেখো, অ্যাবজেক্ট পভার্টি, আসলে ওই সময় লন্ডন এবং ফ্রান্সে যে মানে চরম দারিদ্রতা, নর্মাল দারিদ্রতা না, অ্যাবজেক্ট পভার্টি বলতে চরম দারিদ্রতার কথা বলা হয়েছে, সেই জিনিসটা এখানে তোমার তুলে ধরা হয়েছে। আর রয়েছে র্যাম্প্যান্ট ক্রাইম, মানে দুর্ধর্ষ যে ক্রাইম ওই সময় তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি যখন দরিদ্রতা বেড়ে যায় তখনই কিন্তু চরম মানে সন্ত্রাসী ক্রাইম এই জিনিসগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেটা দেখানো হয়েছে। দেন রয়েছে অ্যারিস্টোক্রেটিক গ্রিড, তোমরা খুব ভালো করে দেখলা যে মার্কুইস এভারমন্ট তাদের মানে কী পরিমাণে ব্লাডে অ্যারিস্টোক্রেটিক গ্রিড ছিল, সেই জিনিসটা আমরা এখানে খেয়াল করেছি। দেন হচ্ছে রুথলেস ক্যাপিটাল পানিশমেন্ট। আচ্ছা, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, এবং সেটা কতটা বর্বর মৃত্যুদণ্ড। তোমরা সিডনি কার্টুনের মৃত্যুদণ্ডটা নিশ্চয়ই খেয়াল করেছো যে তাকে একবারে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তাহলে এইরকম পানিশমেন্ট দিতে তারা কোনো দ্বিধাবোধ করতো না। তারপরে তোমার হচ্ছে গিয়ে একজন ডক্টরকে কী করে 18 বছর জেলে রাখা হয় এবং সেখানে তাকে জুতো সেলাই করিয়ে নেওয়া হয়, এই বিষয়গুলো তোমরা খেয়াল করেছো। দেন ফেট, ভাগ্যের নির্মম পরিহাস। দেখো, এই গল্পে আমরা প্রচুর ভাগ্যের নির্মম পরিহাস দেখি। ভাগ্যের পরিহাসে কী হলো, তোমার ডক্টর ম্যানেট তার ফ্যামিলিকে ফিরে পেলো, লুসি ম্যানেট তার পুরো পরিবার পেলো, বাট সিডনি কার্টুনকে কী করতে হলো, ভাগ্যের নির্মম পরিহাসে দেখতে জাস্ট একই রকম হওয়ার কারণে এবং প্রচুর ভালোবাসার কারণে লুসিকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যে ভাগ্যের নির্মম পরিহাসের ব্যাপারটা এখানে রয়েছে। আর রয়েছে রিজারেকশন। রিজারেকশন কি মানে কোনো কিছুর পুনঃজাগরণ বা পুনরুদ্ধার। তো দেখো, বিশেষ করে ডক্টর আলেকজান্ডার ম্যানেট, ওনার লাইফটা তোমরা রিজারেকশন বলতে পারো, কারণ তার লাইফে বার্থ অ্যান্ড রিবার্থ হয়েছে, তার পুনঃজাগরণ হয়েছে। 18 বছর পরে সে তার আবার ফুল ফ্যামিলিকে ফিরে পেয়েছে, তাই না? এবং লাস্ট অন ডুয়ালিটি। দেখো, ডুয়ালিটি হচ্ছে গিয়ে সিডনি কার্টুন আর চার্লস ডার্নেরা দুজন সেম টু সেম দেখতে, এবং যার ফলে মৃত্যুবরণ করতে হলো সিডনি কার্টুনকে, তাকে সব তার মানে লাইফটা পর্যন্ত উৎসর্গ করতে হলো তাদের জন্য, যে ডুয়ালিটির ফলে তার কিন্তু এই ফেটটা তাকে মেনে নিতে হলো। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি টেল অফ টু সিটিজে চার্লস ডিকেন দেখানোর চেষ্টা করেছেন। তবে এটা অনেকটাই চার্লস ডিকেনের খানিকটা আত্মবায়োগ্রাফিও, মানে অটোবায়োগ্রাফি, যেটা আত্মজীবনী, সেটাও বলা যায়। তো ডিয়ার লার্নার্স, এই ছিল টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।